বিসমিল্লাহির রহমানির রহিম। এই মঞ্চে দাঁড়িয়ে যখন ২১-এর ভাষা শহীদদের কথা স্মরণ করতে এসেছি, তখন আমার সবচেয়ে প্রথমে যে কথাটি মনে পড়ে সেটি হচ্ছে একটি বাংলা গানের পংক্তি। এই পংক্তিটি ছিল, আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি। আজকে আমরা এখানে এসেছি শহীদদের স্মরণে। আমাদের ইতিহাস পর্যালোচনা করুন, তবে ইতিহাসে যাবার আগে আমার ব্যক্তিগত জীবনের একটি কথা দিয়ে শুরু করছি। ১৯৫২ সাল, আমি তখন প্রথম শ্রেণীতে। আমার এখনো স্পষ্ট মনে আছে, নাম বললে হয়তো আপনারা চিনতে পারবেন। সারাদিন আমরা শুনছিলাম তখনকার পূর্ব বাংলা, পরবর্তীতে পূর্ব পাকিস্তান, আজকের বাংলাদেশ টক বক করে পড়ছে। কেন? বিদ্রোহ, বিপ্লব। আজকে নতুন প্রজন্ম যে বিপ্লবের কথা বলে, সেদিন কিন্তু সেই বিপ্লব চলছিল এই বুকে, এই রাজধানী ঢাকার বুকে। আমার এখনো চোখের সামনে ভেসে ওঠে আমার মামার শহীদ গিয়াসউদ্দিন আহমেদ। তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন তখন। সারাদিন পরে আলু থালু বেশে, গায়ে ছেঁড়া জামা কাপড়, এসে আমার মায়ের কাছে পাশে বসে বলছিলেন যে গুলি করে আমাদের ঝাঁঝরা করে দিয়েছে। সেদিন কিন্তু শহীদ গিয়াসউদ্দিন আহমেদ গুলির আঘাত থেকে বেঁচেছিলেন, কিন্তু পরবর্তীতে ১৯৭১ সালে কিন্তু আলবদরের গুলিতে তাকে নিহত করা হয়েছে। আমি দুটি ইতিহাস, ৫২ আর ৭১, সেই অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরছি একটি কারণে। কারণটি হচ্ছে এই যে বাংলাদেশের মানুষের যে ইতিহাস, সেই ইতিহাস হচ্ছে প্রতিবাদের ইতিহাস, যেটা আমি নিজের জীবনে, আমার নিজের পরিবারে আমি লক্ষ্য করেছি। একটু ইতিহাসে ফিরে যাব, ভাষা আন্দোলন, তারও পেছনে যাব একটু। ১৯১২ সাল, আমি জানি না এই ইতিহাস আমাদের জানা আছে কিনা। ১৯১২ সালে বাংলা ভাষার জন্য একটি আন্দোলন হয়েছে মানভূমে। তখন ব্রিটিশ ঔপনিবেশিক শাসন চলছে। মানভূমকে অন্তর্ভুক্ত করা হলো তখন প্রশাসনিক সংস্কার। আজকে আমরা যে সংস্কারের কথা বলেছি, ব্রিটিশরা সেই প্রশাসনিক সংস্কারের মাধ্যমে বিহার এবং উড়িষ্যা নিয়ে একটি প্রদেশ তৈরি এবং মানভূমকে ভেঙে নিয়ে, বাংলা থেকে ভেঙে নিয়ে সেই প্রদেশের সঙ্গে সংযুক্ত করেছে। মানুষের যে ভাষা, তার ব্যাখ্যা বক্তারা দিয়েছেন, আমি তার বিস্তৃত আলোচনায় যাব না। শুধু আমি এইটুকু বলবো, সেদিন মানভূমের মানুষেরা কিন্তু, বাংলা ভাষাভাষী মানুষেরা সেদিন কিন্তু প্রতিবাদ করেছে। এবং কাকতালীয় ব্যাপার হচ্ছে এই, আমি যেখানে আসছি, ১৯৫২ ভাষা আন্দোলনের আগে একজন বক্তা উল্লেখ করেছেন ১৯৪৮ সালে কার্জন হল, যে কার্জন হলে আমি লেখাপড়া করেছি, সেখানে তৎকালীন পাকিস্তানের গভর্নর তিনি একটি কথা বলেছিলেন উর্দু and Urdu alone would be the state language of Pakistan। এবং সেখানে একটি অবাক কাণ্ড ঘটেছিল। সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা
তাৎক্ষণিকভাবে সেই বক্তব্যের সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে উঠেছিল, ফুঁসে উঠেছিল, বলেছিল এটা হতে পারে না। এবং তারই ফলশ্রুতিতে 1948-এর ফলশ্রুতিতে আপনারা দেখেছেন সেটা রূপ নিয়েছিল 52 ভাষা আন্দোলনে। এবং সেখানে যারা শহীদ হয়েছিলেন তাদের জীবনের বিস্তৃত বর্ণনা জনাব নজরুল ইসলাম খান দিয়েছেন। আমরা পাশাপাশি বক্তব্য শুনেছি মেজর হাফিজ বি বিক্রম, আমরা বক্তব্য শুনেছি আমাদের ভাইস চেয়ারম্যান আহমদ আজম খানের, আমরা বক্তব্য শুনেছি ছাত্র দলের একজন উজ্জ্বল নক্ষত্র আমাদের এখন ভাইস চেয়ারম্যান, তার বক্তব্য শুনেছি। আমরা এখানে বক্তব্য শুনেছি আরো উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ভাইস চেয়ারম্যানের, আমরা বক্তব্য শুনেছি অনর্বশী বক্তা সুলতান টুকুর। আমি হয়তো সেরকম বক্তব্য দিতে পারবো না, তবে আমি এইটুকু বলতে পারি, এই মঞ্চে এখানে তাদের পাশে বসে আমি গৌরবান্বিত বোধ করছি যে আমি এমন একটি দলের সদস্য যে দলটির সৃষ্টি করেছিলেন অন্য কেউ নয়, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। এবং আমি যে দলে কাজ করেছি আমাদের আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আনুকূল্যে, এবং সর্বশেষ বিগত গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দিক নির্দেশনা। এই ইতিহাসগুলো আমি কেন বলছি, ইতিহাসগুলো কিন্তু বিচ্ছিন্ন কোনো ইতিহাস নয়। আমি 1912 সালের কথা বলেছি, 1948 সালের কথা বলেছি, 1952 সালের কথা বলেছি। তারই ধারাবাহিকতায় আপনারা দেখেছেন 69-এর গণ আন্দোলন, সেটাও কিন্তু ছাত্র গণ আন্দোলন ছিল। 69-এর পরে 71-এর মুক্তিযুদ্ধ, তৎপরবর্তীতে 7ই নভেম্বর 1975-এ সিপাহী জনতার বিপ্লব, এবং 75-এর পরে আমরা আবার দেখেছি 81-তে কিভাবে কুচক্রী বাহিনী আমাদের নেতাকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছিল। এবং তারপরে স্বৈর শাসনের অবসানে আপনারা দেখেছেন 90-এর আন্দোলন, সেখানেও কিন্তু ছাত্ররা গৌরবময় ভূমিকা নিয়েছিল। এবং আপনারা সর্বশেষ দেখেছিলেন 2024-এর অগাস্টের ছাত্র জনতার আন্দোলন। আমি কথা বলছি এই কারণে যে আমি বিশ্বাস করি এই সব আন্দোলন কিন্তু একই সূত্রে গঠিত। সেই সূত্রটি কি? সেই সূত্রটি হচ্ছে প্রতিবাদ, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদ, আমাদের কথা বলতে না দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ, আমাদের ভোটের অধিকার ছিনিয়ে নেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ, আমাদের গণতান্ত্রিক আন্দোলনের সপক্ষে প্রতিবাদ। আজকে আমরা যে পর্যায়ে এসেছি, আমি শুধু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। আসুন আমরা এই বাংলাদেশ আমরা নতুন করে গড়ে তুলি। আমরা জানি নতুন প্রজন্ম আমাদের সামনে রয়েছে, তারা থাকবে। আমরাও একদিন নতুন প্রজন্ম ছিলাম, এবং আমি টিকটে অতীতেও বলেছি নতুন প্রজন্ম কিন্তু শুধু বয়স দিয়ে নির্ধারিত হয় না, নতুন প্রজন্ম নির্ধারিত হয় নতুন ধ্যান ধারণ, নতুন চিন্তাধারা। একজন বৃদ্ধ কিন্তু নতুন প্রজন্মের সদস্য হতে পারে, তিনি যদি নতুন কথা বলতে পারে। আজকে আমরা যে পর্যায়ে এসেছি সেখানে আমি স্পষ্ট ভাষায় বলবো, ছাত্র জনতা আত্মত্যাগ করেছে। দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে বাংলাদেশের গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলো প্রতিবাদ করে যাচ্ছিল। আপনারা হিসেব শুনেছেন,
লক্ষাধিক মামলা দেওয়া হয়েছিল, মিথ্যা গায়েবী মামলা। স্বৈরাচারী সরকার যাদের উপরে আক্রমণ করেছে, জুলুম করেছে, হত্যা করেছে, উল্টো তাদের বিরুদ্ধে মামলা দিয়েছে। এটাই ছিল সত্য। গ্রামে গঞ্জে দেখেছি আমাদের তৃণমূলের নেতা কর্মীরা রাতে ঘরে ঘুমোতে পারে, তারা ধান খেতে গিয়ে রাত কাটিয়েছে, তারা গজারি বনে গিয়ে রাত কাটিয়েছে। সেই পরিস্থিতির থেকে উত্তরণের জন্য যে দীর্ঘ সংগ্রাম, তার চূড়ান্ত পর্যায়ে এসে ছাত্র জনতা তারা 5ই অগাস্টে বিপ্লবের সর্বশেষ অঙ্ক তারা ঘটিয়েছে। আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানাই, বিশেষ করে যারা নিহত হয়েছেন প্রায় 2000 এবং প্রায় 30-35,000 যারা আহত হয়েছে, দৃষ্টিশক্তি হারিয়েছে। কিন্তু প্রশ্ন সেখানে নয়। প্রশ্ন আমি যেটা বলেছি, এই যে মানব ইতিহাসের যে ধারাবাহিকতা, এই যে মানুষের প্রতিবাদের ইতিহাস, এই যে বাংলাদেশ যে ভূখণ্ড, সেই ভূখণ্ডের মানুষের এই যে স্বাধীনতার প্রতি তাদের যে আকর্ষণ, গণতন্ত্রের প্রতি তাদের যে আকর্ষণ, ভোটের প্রতি তাদের যে আকর্ষণ, সুশাসনের প্রতি তাদের যে আকর্ষণ, মানবাধিকার প্রতিষ্ঠার প্রতি তাদের যে আকর্ষণ, সেটা কিন্তু যুগ যুগ ধরে আমরা দেখেছি। আপনারা পৃথিবী সেই ইতিহাস পর্যালোচনা করুন, আর এই ভারতবর্ষে আপনারা মুঘল সাম্রাজ্যের ইতিহাসও ফিরে যেতে পারেন। সেখানে দেখবেন বাংলা সুবাকে দিল্লির পরাক্রমশালী সম্রাটেরা, মুঘল সম্রাটেরাও কখনো পদান্বিত করতে পারেনি। কেননা এই স্বাধীনতাকামী বাংলাদেশের মানুষ বারবার প্রতিবাদ করেছে। কাজে সেই ধারাবাহিকতায় আজকে 2025 সালের 21শে ফেব্রুয়ারিতে এসে আমি আপনাদের একটি কথাই বলবো, যে বাংলাদেশের মানুষ কিন্তু সচেতন। তারা আমাদের পর্যবেক্ষণ করছে, পর্যালোচনা করছে। তারা একদিন ভালোবেসে আমাদের গলায় যেমন ফুলের মালা দেয়, ঠিক তার পরদিনই তারা অ্যান্টি এস্টাবলিশমেন্ট হয়ে আমরা যখন যদি কোনো কারণে আমরা দেশ পরিচালনার দায়িত্বে যাই, এই একই জনতা কিন্তু আমাদের জবাবদিহি করতে বাধ্য। এই কথাগুলো আমাদের মনে রাখতে হবে। আজকে এই বাংলাদেশের মানুষ ভালোবেসে যাদেরকে একটি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে হস্তান্তর করেছে এই দেশ পরিচালনার দায়িত্ব, তারা কিন্তু পাশাপাশি আরো একটি দাবি করেছে, সেটি হচ্ছে এই যে আমাদের দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, স্বৈরাচার থেকে আমাদের সমাজকে রূপান্তরিত করতে হবে একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা। এবং এই দায়িত্ব এই অন্তর্বর্তীকালীন সরকার কতটা সঠিকভাবে পালন করছে কি করছে না, এটা কিন্তু বাংলাদেশের মানুষের রাডারে রয়েছে। এটা অস্বীকার করা যাবে না, কেননা বাংলাদেশের মানুষের রক্তে রয়েছে। তারা কখনো এস্টাবলিশমেন্টকে মেনে নেয় না। আজকে যাকে ভালোবাসে, আমি একটু আগে বলেছি, তারা যখন ক্ষমতায় যায় এই একই জনতা কিন্তু তাদের জবাবদিহিতার জন্য আবার প্রতিবাদ করে ফুঁসে ওঠে। আমি বক্তব্য শেষ করার আগে শুধু এটুকুই বলবো যে ভাষা আন্দোলনের যে ধারাবাহিকতা, ভাষা আন্দোলনের আগে বাংলাদেশের মানুষের স্বাধীনতার যে ইচ্ছা, সেই ইচ্ছার যে ধারাবাহিকতা, এবং আজকে এই 2025 সালে এসে মানুষের নতুন প্রজন্মের ভোট দেবার যে আকাঙ্ক্ষা, মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার প্রতিফলন কিন্তু বাংলাদেশের মানুষ অবিলম্বে দেখতে চায়। এবং আমি একথা বলেই শেষ করব, আসুন আমরা এই বাংলাদেশের মানুষ আমরা গণতন্ত্রের পথে বাংলাদেশকে নিয়ে যাই, আমাদের 21-এর আদর্শকে আমরা উজ্জ্বল করে রাখি আমাদের ইতিহাসে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সভাপতি। প্রিয় ভাইরা, আগামীকাল সকাল 6টায় আমাদের প্রভাত ফেরি